কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ১ জানুয়ারি ২০২৫ বুধবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আমাদের বাংলা সাহিত্যে একটা ব্যাচ চালু হচ্ছে এ মাসে। ভর্তি শুরু হচ্ছে আজ থেকে। আপনারা ভর্তি হতে পারবেন। সর্বোচ্চ ১০০ জন ভর্তি হওয়া যাবে। কোর্স ফি ২০০ টাকা। এটা আমার মধ্যে বেস্ট কোর্সেস। আপনারা হচ্ছে যে ভালো কোর্স অনলাইনে পাবেন না, এবং কোর্স ফি অনেক কম। জেনারেলি আপনার এই সাবজেক্টগুলো কোর্স ফি থাকে হচ্ছে ৫০০ থেকে ১,০০০ টাকা। ক্লাস হচ্ছে পুরোপুরি আনলিমিটেড। যতগুলো ক্লাসের প্রয়োজন ততগুলো ক্লাসে পাবেন। 47-এ ইনশাআল্লাহ মানে ব্যাংক এবং বিসিএস সবগুলা মানে এই বছরের সবগুলো পরীক্ষাতে আপনি টপ করতে পারবেন। আসেন আমরা পড়া শুরু করি। একই নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তিনি বলেন যে ২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দীর্ঘস্থায়ী শান্তির পথে যাওয়া লাগবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের সবাই কী করা লাগবে, একসাথে চলতে হবে, একসাথে কাজ করতে হবে, একসাথে একই ঐক্যমত নিয়ে আগাইতে হবে। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন শান্তিটা আসলে দীর্ঘস্থায়ী লাগবে, কারণ আমরা অনেক অনেক ব্লাডশেড দেখে আসছি, অনেক অনেস্ট দেখে আসছি। নির্বাচনের আগে বিচার ও সংস্কার মার্চ ফর ইউনিটি থেকে দাবি করা হয়েছে। বছরের শুরুতে শীত ও কুয়াশা বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের একটা 47 জিকের মডেল টেস্ট চলছে। নেক্সট পরীক্ষা ৪ তারিখ। আপনারা ভর্তি হতে পারবেন। ভর্তি হলে আগের পরীক্ষাগুলো দিয়ে ফেলতে পারবেন। কোর্স ফি মাত্র 70 টাকা। সেকেন্ড পেজে আমাদের তেমন কিছু নাই। দেখেন, প্রথম দিনে বই পাবে না অনেকেই। নতুন শিক্ষাবর্ষ শুরু। এনসিটিভি নতুন পরিকল্পনা হলো প্রথম দিনে প্রতিটি উপজেলায় প্রতি বিদ্যালয়ে কমপক্ষে একটি শ্রেণীর শিক্ষার্থীদের বই উপহার দেওয়া। মোটামুটি এত বড় একটা পরিবর্তনের পর একটু কিছু ঝামেলা হবে, আর বইগুলাতে পরিবর্তন করা হচ্ছে, এই জন্য একটু টাইম লাগবে আর কি। তবে পরিবর্তনটা কিন্তু রাজনৈতিক না হয়ে অথেন্টিক হওয়া উচিত, যাতে করে কোনো রাজনৈতিক সরকারি পরিবর্তনের সাথে আমাদের বই চেঞ্জ করতে না হয়। এটা খুব বিব্রতকর। যে জব সার্কুলার আপডেটস, অনেকে জব সার্কুলার আপডেট পান না। আমাদের বেঙ্গল সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে হচ্ছে আপনি আপডেট পেয়ে যাবেন, বা ফেসবুক গ্রুপে আপনি আপডেট পেয়ে যাবেন। দেখি আমরা এনএলজির টার্মিনাল বন্ধ থাকবে, সারা বছরে কমবে গ্যাস সরবরাহ। নতুন রাজনীতির আকাঙ্ক্ষা এবং কূটনীতির টানাপোড়েন, এটা মোটামুটি ভালো লাগছে। এটা পুরো আপনার এশিয়াটা নিয়ে আসছে, মানে সার্কটা নিয়ে আসছে, যে এখানে কী কী পরিবর্তন বা কোথায় কী দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধানে আছে এই মুহূর্তে প্রতিবেশী মিয়ানমার, হিসেবে আরাকান। বাংলাদেশের মতো তারা একটা চেঞ্জ চাচ্ছে। হ্যাঁ, আমরা একটু পড়ে দেখি, বুঝতে পারবো ভালো করে। সম্ভাবনার হাতছানি চট্টগ্রামের দিকে, যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত সূচক দিনটি ৬ আগস্টের বদলে ৫ আগস্ট কেন এগিয়ে আনা হয়েছিল সেটা ঢাকায় এখনও ভালো করে জানাজানি হয়নি বলে মনে হয়। মজার ব্যাপার হলো এই অভ্যুত্থানের ভূ রাজনৈতিক প্রতিক্রিয়া দেখে আরাকানিরা বাধ্য হয়েছিল তাদের গেরিলা টাইমলাইন লক্ষ্য এগিয়ে আনতে, কারণ ৫ আগস্টের পরপরই চীন মিয়ানমারে তার এতদিনের কৌশল অনেক পাল্টে ফেলেছে। যেহেতু বাংলাদেশই চেঞ্জ হয়ে গেছে, মিয়ানমার কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, কারণ আপনার চীনের সাথে বাংলাদেশের যে একটা স্থিতিশীল সম্পর্ক, সেখানে একটা পরিবর্তন আসবে। তো এটাকে সামনে রেখে চীন তার মানে যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিল সেখানে কিছুটা পরিবর্তন আনবেই। এই জন্য যেহেতু চীন পরিবর্তন আসছে, সেহেতু হচ্ছে আপনার আরাকান আর্মিও পরিবর্তন নিয়ে আসছে। মানে এগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, অর্থাৎ এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ করা লাগে। এরপরে দেখেন, দক্ষিণ পূর্ব সম্পূর্ণ নতুন কয়েক জনপদের সাথে তার সম্পর্ক গড়ার বন্দোবস্ত নামতে হচ্ছে। ঢাকার বুদ্ধিমত্তা এবং স্থিরতার কাল এলেই সহজেই ক্যাম্প ভিক্টোরিয়া, আইজল ও আকিয়াবে চট্টগ্রামের নতুন দিগন্ত হয়ে উঠতে পারে। মণিপুর দাঙ্গার স্থায়িত্ব যত বাড়ছে, তত দক্ষিণ পূর্বের জনপদগুলো অপার এক সম্ভাবনার আকুতি নিয়ে বাংলাদেশে তাকিয়ে আছে। এখন দেখেন, তাদের হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের খোঁজে ব্যস্ত থাকা ঢাকার নীতি নির্ধারকরা ভারকেন্দ্র তার জন্য কতটা প্রস্তুত সে প্রশ্ন আছে। মানে আপনার মিয়ানমারের যে পার্টগুলোতে এখন ঝামেলা চলতেছে, ওদের কিন্তু একটা পলিটিক্যাল একটা গার্জিয়ান প্রয়োজন। তো তারা হয়তো বাংলাদেশের দিকে তাকিয়ে থাকার একটা সম্ভাবনা আছে, যে বাংলাদেশ কী করে বা বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট তারা পাচ্ছে কিনা। এবং এটা শুধুমাত্র মিয়ানমার না, এটা হচ্ছে আপনার আমাদের ভারতের যে 7 সিস্টারের যে অংশগুলো হচ্ছে আমাদের সাথে কানেক্টেড, তারাও আমাদের দিকে তাকায় থাকা একটা সম্ভাবনার সৃষ্টি হতে পারে।
এখন ওই দায়িত্বটা হচ্ছে আমরা কতটা নিতে প্রস্তুত, কারণ আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এখন স্টেবল না। এখন আমরা যদি হচ্ছে আপনার ডোমেস্টিক পলিটিক্সে বেশি মাথা ঘামাইতে ঘামাইতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে মাথা না ঘামাই, তাহলে যেটা হবে যে ভূ রাজনীতিতে অপার সম্ভাবনা হাতের মুঠোয় নিতে না পারলে সেটা ঝুঁকিতে পরিণত হয়। হ্যাঁ, মানে আপনি যদি প্রেম শুরু করতে না পারেন তখন হচ্ছে আপনার শত্রুতা শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ বিদ্বেষের বারবারন্ত। দেখেন যে পশ্চিমবঙ্গে মূলত বিজেপি RSS এর নির্বাচন 14-15 মাস পরে পশ্চিমবঙ্গের নির্বাচন, এইখানে চাচ্ছে বাংলাদেশ ইস্যুকে কাজে লাগায় আপনার RSS বা ওরা বিজেপি RSS ক্ষমতায় আসার জন্য, এবং হচ্ছে আপনার ত্রিপুরা বা ধরেন হচ্ছে ওই ত্রিপুরা সহ আরেকটা জায়গাতে হচ্ছে আপনার ভোট হচ্ছে প্রায় 2 বছরের মধ্যে আর কি। তো ওইখানেও ওই যে দেখেন আসাম এবং ত্রিপুরায়, সেখানেও 2 বছরের মধ্যে ভোট হবে, সেখানেও যাচ্ছে বাংলাদেশ বিদ্বেষ এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে এরপরে সেখানে বিজেপি RSS যাতে ক্ষমতা নিতে পারে। এখানে আপনি দেখেন যে মিনি বাংলাদেশ বলে কথিত সেন্ট্রাল কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মার্কেটগুলো ফাঁকা ফাঁকা দশায় বাংলাদেশে অনেকে উল্লাসিত যে ওদের বেচা কমে গেছে, মানুষ যাচ্ছে না। তবে এইটাতে হচ্ছে আবার ওই কলকাতার মধ্যে এমন একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে যেটাকে ব্যবহার করে RSS বা বিজেপি ক্ষমতায় যেতে পারে। হ্যাঁ, এখন এইটা যদি হয় ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের জন্য একটা আরও সংকটের সৃষ্টি করবে। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশকে এখানে অবশ্যই যে আপনার পুরোপুরি দেখেন যে পুরোপুরি ভারত মানে মোদি যাদেরকে শাসন করে তারা সবাই খারাপ, এই ধরনের টেন্ডেন্সি হচ্ছে যদি আমরা কিছুটা বাদ দিয়ে আসতে পারি, তাহলে যেটা হবে যে ভারতের সাথে পাবলিক ডিপ্লোমেসিতে হচ্ছে আমরা এগিয়ে যাব, এবং বিজিবি আমাদের পার্শ্ববর্তী জায়গাগুলো দখল করতে পারবে না। আর বিজিবি দখল করতে না পারলে হচ্ছে আমাদের মোটামুটি একে সেফ থাকবে। যেমন ধরুন বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষীর বাস হচ্ছে 3 রাজ্যে। এখানে বাংলাদেশের তাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ তাদের সাংস্কৃতিক রাজধানী গড়ে উঠুক, কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানের কোনো কারণ ছাড়াই তাদের বাড়তি গেরুয়া বিপ্লবের ঝুঁকিতে ফেলেছে। বিজেপি হচ্ছে এটাকে ক্যাপিটালাইজ করতে যাচ্ছে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার আসাম, ত্রিপুরা এবং কলকাতা, এগুলোতে যদি হচ্ছে গেরুয়া বা হচ্ছে RSSটা ক্ষমতা নেয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব একটা মানে সুখকর ব্যাপার হবে না। দেখেন বাংলাদেশের তরুণ সংস্কারবাদীরা এই সকল অঞ্চলে প্রগতিশীল শক্তিগুলোর সঙ্গে সাংস্কৃতিক মৈত্রী গড়ের কৌশলের বদলে নয়াদিল্লির শাসকদের পূর্ব ভারত হিসেবে বিবেচনা করেছেন। এখানে একটা সংকট দেখেন যে পুরো মোদির বা আপনার হচ্ছে বিজেপির হাতে পুরো ভারত নাই। এখন আমি যদি ভারত মানেই খারাপ ধরে আগাই, তাহলে সেটা আমাদের জন্য আরও বেশি সংকট ক্রিয়েট করবে, এবং এটা হচ্ছে লং টার্মে মানে একটা গ্যাপ ক্রিয়েট করতে থাকবে, সেটা আমাদের জন্য ভালো হবে না। বাংলাদেশ যেই ধরনের একটা মানে ফাঁদে পা দিচ্ছে ভারতের বা বিজেপি বলা যায় আর কি, ভারতের না বলে বিজেপি বলাটাই উচিত। আর শ্রীলঙ্কার জেবি অবশ্যই এই ধরনের ভুলের ফাঁদে পড়েনি। দেখেন আপনার শ্রীলঙ্কাতে কিন্তু শ্রীলঙ্কা, মালদ্বীপ বলেন বা বাংলাদেশ বলেন, মোটামুটি এখন কিন্তু সবাই হচ্ছে কি আপনার আপনার ভারত বিরোধী একটা রাজনীতির সাথে মানে খুব বেশি জড়িত বা জড়িয়ে পড়েছে, বা ভারত বিরোধী একটা রাজনীতি চলছে আর কি, সবখানে জোয়ার চলছে। তবে দেখেন শ্রীলঙ্কাতে আপনার রাজনীতি যারা বিপ্লবটা করে আর কি, তরুণ তরুণীরা এই যে এখান থেকে আপনার হচ্ছে বিদ্বেষী হওয়া সত্ত্বেও ভারতের সাথে একটা ওয়ার্কিং সম্পর্ক বজায় রেখে তারা কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে ভালো করছে। এই কৌশলটা হচ্ছে বাংলাদেশের জন্য মডেল হইতে পারে। ঠিক আছে, যেমন ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি ও হচ্ছে জনতা বিমুক্তি প্যারামুনার যে তরুণ কর্মী দল, ওই পরিবর্তন নেতৃত্বে তারা সেখানে হচ্ছে ঐতিহাসিকভাবে হচ্ছে ভারত বিরোধী শক্তি হিসেবে পরিচিত ছিল, কিন্তু 2 বছরে তারা মনোযোগী ছিল বিভিন্ন পেশি শ্রেণীর সংগঠন এবং সংহতি বাড়ানোর কাজে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার হচ্ছে মনে মনে একটা থাকবে, কিন্তু আপনাকে সেটা কিন্তু কি করা লাগবে, আপনি খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে সেটা প্লেস করা লাগবে, নয়তো যেটা হবে মানে আপনার বিরোধীরা আরও বেশি ক্ষমতায়িত হয়ে যাবে। দেখেন 2009 সালে যে ভিপি জোট 3% ভোট পেয়েছিল, এবার তারা পারল 42% ভোট। তার চেয়ে বড় ঘটনা, পার্লামেন্টের নির্বাচনে তারা হিন্দু তামিলদের রাজনৈতিক রাজধানী জাফনা 6টার মধ্যে 3টাই আসন তারা পাইছে, কিন্তু মানে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। অর্থাৎ ভারত বিদ্বেষী হওয়া সত্ত্বেও ওরা হচ্ছে আপনার হিন্দুদের যে আসনগুলো আছে সেখান থেকে হচ্ছে অনেকগুলো আসন তারা গ্র্যাব করতে সক্ষম হয়। দেখেন যে শ্রীলঙ্কার মধ্যপন্থী অনুটা সরকারের সঙ্গে ভারতের বা বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সরকারের সাংস্কৃতিক অর্থনৈতিক মৈত্রী যে বিপুল সুযোগ রয়েছে, তার কথা ঢাকা কেউ ভাবছে কিনা বোঝা মুশকিল। শ্রীলঙ্কার সাথে কিন্তু আমরা একটা ভালো একটা লিয়াজু মেনটেন করতে পারি। তবে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের দিকে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে, যদি ইসলাম আমাদের ডিপ স্টেট, তাই ডিপ স্টেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য চলে আসতে পারে।
ডিপ স্টেট নিজ দেশে গণমানুষের বিপুল ক্ষোভের মুখে আছে ইমরান খানের বিরুদ্ধে অর্থনৈতিক অন্যায্য ভূমিকার মাধ্যমে। আমি এটা আরেকদিনে বললাম যে আপনার অলরেডি হচ্ছে পাকিস্তান নিজেই হচ্ছে ঝামেলায় আছে, হ্যাঁ। তো পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট কেমনে দিবে? পাকিস্তান ডোমেস্টিক পলিটিক্সের অবস্থা এত আনস্টেবল যে পাকিস্তান নিজেই বাঁচতে পারতেছে না, আমাকে তো ওরা সাপোর্ট অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না। এটা হচ্ছে বড় সংকট। আমি হয়তো পাকিস্তানকে সাপোর্টটা দিচ্ছি ভারতকে ব্যালেন্স করার জন্য, বাট স্টিল আমার বুঝতে হবে যে এটা এই গেমটা বেশি দিন আমি খেলতে পারবো না, কারণ পাকিস্তানের অবস্থায় যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন দেখেন যে ভারত পাকিস্তানের সীমান্তে আগে ঝামেলা হলো, বর্তমানে এরা শিফট হয়েছে ডুরান্ট লাইনের দিকে। তাহলে ডুরান্ট লাইনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন ঝামেলা হচ্ছে আপনার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের নেতারা কূটনৈতিক ভারসাম্য রেখে এগোতে যাচ্ছেন। দেখেন এইটা হচ্ছে এতক্ষণ এটা নিয়ে আলোচনা হচ্ছে যে শ্রীলঙ্কা ভারতের সাথে ব্যালেন্স রাখার ট্রাই করতেছে, নেপালও ভারতের সাথে ব্যালেন্স রাখার ট্রাই করতেছে, মালদ্বীপও। মূলত সবাই হচ্ছে ভারতকে খুব একটা বেশি পছন্দ না করলেও, যেমন ধরেন হচ্ছে আপনার মৈজু হচ্ছে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় নেওয়ার পরেও হচ্ছে উনি কিন্তু আপনার হচ্ছে নানান ইস্যুতে হচ্ছে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে যাচ্ছে। তেমনিভাবে হচ্ছে আপনার দেখেন যে আপনার শ্রীলঙ্কাটা বলা হইলো, আর আপনার অনেকের অনুমান ভারতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে ভারতের সঙ্গে সুসম্পর্ক মৈত্রকে ইয়ামিন সমর্থকদের বৈরিতা থেকে বাঁচাবে। শ্রীলঙ্কা অনুরার বিবেচনার কাছাকাছি, ভারতের সঙ্গে সুসম্পর্ক তামিলদের শান্ত রাখতে সাহায্য করবে, কারণ ভারতের সাথে তামিলদের একটা ভালো সম্পর্ক আছে। তাদের দেশটিতে বহুদিক থেকে বিনিয়োগ বাড়বে, নিশ্চিতভাবে চীনও তাতে সামিল থাকবে বড় আকারে। তাহলে এখন দেখেন এখানে ঘুরে ফিরে হচ্ছে আপনাকে ব্যালেন্সে থাকা লাগবে, এবং সব মিলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ভারতই একটু ঝামেলায় আছে। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির একটা উত্থান সৃষ্টি হয়েছে, যে বিজেপির উগ্রতা হচ্ছে তাদের জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে নির্বাচনে 35 আসন থেকে এবার তারা শক্তি ফিরেছে 33টা আসনে মাত্র। আর প্রতিবেশী বেশিরভাগ দেশের সাথে তাদের হচ্ছে আপনার খুব বেশি খারাপ সম্পর্ক আছে। তবে অর্থনৈতিকভাবে ভারত ভালো করতেছে, যেমন চতুর্থ অর্থনৈতিক দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে এই বছর। তাহলে দেখেন দক্ষিণ এশিয়ান পুরো রাজনীতিটা মোটামুটি খুব সুন্দর করে এখানে নিয়ে আসছে, এটা আপনারা নোট করতে পারেন, এবং নোট করে পুরোটাই হচ্ছে নিজের পরে নিজের মতো করে আরও কয়েকটা আর্টিকেল পরে এরপরে নোট করতে হবে। এখানে তেমন কিছু নয়, তবে দুটো জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে 1980 সালের দিকে কার্টার অপারেশন ইগল ক্ল নামে সামরিক মিশনের অনুমোদন দেয়। তাহলে এটা আমরা একটু মাথায় রাখতে পারি। এই অনুমোদনটা হচ্ছে কি বলেন তো? এই অনুমোদনটা হচ্ছে আপনার তেহরানে আটক জিম্মিদের উদ্ধার করা ইগল ক্ল, জাস্ট এটা আমরা মাথায় রাখতে পারি। এরপরে দেখেন যে দূরের দেশে আমেরিকা সেনা পাঠাতে দ্বিধা করলে তাকে বলা হয় ভিয়েতনাম সিনড্রোম, কারণ ভিয়েতনামের মধ্যে প্রচুর মানুষ মারা গেছে। রিগান প্রেসিডেন্ট হয়ে এসে এই সিনড্রোম কাটানোর জন্য গ্রানাডা আক্রমণের মতো বড় অভিযান শুরু করেন না। ভিয়েতনাম সিনড্রোমটা মাথায় রাখতে পারেন আপনারা। আচ্ছা, আমাদের হচ্ছে নেক্সটে বাংলাদেশের ব্যাচ শুরু হচ্ছে, আর সামনে ভূগোলের ব্যাচ আসবে। বৈষম্য বিরোধীদের বাসকে পাশ কাটানো নিয়ে সংঘর্ষ, আহত 23 জন। কি অবস্থা দেখেন। হামাস হিজবুল্লাহর মতো পরিণতি হবে হুতিদের। দেখেন ওরা একদম ইউএনএ বসে ডিরেক্ট আপনার ম্যাস কিলিংয়ের থ্রেট দিচ্ছে। কি অবস্থা ইসরায়েলের। আমাদের তেমন কিছু নাই। আর দেখেন মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিপি যৌথভাবে এই মেলার আয়োজক। তাহলে ইপিপি সম্পর্কে একটু পড়তে পারেন, রিটেনে চলে আসতে পারে। শেষ পেজে দেখি আমরা যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া, এটা একটা জগা খিচুড়ি আইন হয়েছে, টিআইবি বলেছে। এটা আসলে একটা জগা খিচুড়ি আইন, এটা মানে অন্তর্বর্তী সরকারের কাছে এটা আশা করা যায় নাই। যে কোনো যুক্তির সমালোচনাকে ধারায় উল্লেখিত অপমান, হয়রানি, ব্যক্তির সামাজিক মর্যাদা, ব্যক্তির সুনাম, মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করার বিষয় হিসেবে আখ্যা করা যাবে। মানে আপনি কাউকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, সামাজিক হয়রানি করতে পারবেন না, অপমান করতে পারবেন না, সামাজিক মর্যাদার আঘাত করতে পারবেন না। মানে এমনভাবে লিখছে মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা পুরো তো আগেটাই রয়ে গেছে। মানে এই সরকার আসলে এই আইনটা নিয়ে অনেক বেশি কথা বলছে আগে, তবে এখন যে লাও সেই কদু আর কি। ডলারের দাম বাজারমুখী করলো বাংলাদেশ ব্যাংক, তবে এখন বাংলাদেশ ব্যাংকের প্রতিদিন 2বার হচ্ছে আপডেট জানানো লাগবে ডলারের দাম কি অবস্থা। এই হচ্ছে আজকের